সংস্কার মানে অনেকেই হয়তো মনে করছে যে হয়তো একজনকে সরিয়ে দিয়ে আরেকজনকে বসালাম, এটা হচ্ছে নিয়োগ বদলি বা প্রশাসনে শুধু রদবদল। এটা সংস্কার নয়। সংস্কার এমনভাবে করতে হবে যে প্রশাসনিক সংস্কার কমিশন এই সরকার যাকে দিয়ে করেছেন উনি অত্যন্ত একজন অভিজ্ঞ মানুষ, অনেক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। সিভিল সার্ভিসে আমার অনেক সিনিয়র ছিলেন উনি, আমি একসময় সিভিল সার্ভিসে ছিলাম, জনাব আব্দুল মুঈন চৌধুরী। আমি বিশ্বাস করি উনি একটি গ্রহণযোগ্য এবং ভবিষ্যতের জন্য কার্যকর প্রশাসনিক সংস্কার রিপোর্ট দিতে পারবেন। যে রিকমেন্ডেশনসগুলো বাস্তবায়ন হলে হয়তো নিয়োগ, পদোন্নতি, বদলি সর্বক্ষেত্রে একটা স্ক্রুটিনি হবে এবং মেধাভিত্তিক একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে উপযুক্ত জায়গায় অফিসাররা পদায়ন হবে, সেটা আমি বিশ্বাস করি। কিছু সংস্কার এমন হবে যে যেন সব সরকার সামনে যারাই আসবে তারা মানতে বাধ্য হয়, দলীয়করণের জন্য কোনো সুযোগ না থাকে। এটা প্রশাসনিক সংস্কারের বিষয়। জুডিশিয়াল সংস্কারের কথা তো আগেই বলেছি, একই কথা পুলিশ রিফরমেশনের ক্ষেত্রেও আমার প্রযোজ্য। এখন পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে বা ইলেকশন কমিশনের নিয়োগের ক্ষেত্রে আমরা হয়তো আরও একটু পরে কথা বলবো। যেখানে পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে আইনটা এমনভাবে আমাদের সংস্কার করতে হবে যাতে উপযুক্ত লোকের পদায়ন হবে, যেখানে দলীয়করণের কোনো সুযোগ থাকবে না। এবং তারা যেহেতু বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিশনে, কমিটিতে এই সাংবিধানিক কমিটির প্রধান হিসেবে কাজ করেন, যেমন পিএসসির চেয়ারম্যান, তারপরে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এই সমস্ত পোস্টগুলো ইলেকশন বিভিন্ন জায়গায় কিন্তু তারা প্রতিনিধিত্ব করে, তারা যেন সেই স্তরের লোক হয়। এখন রিক্রুটমেন্ট পলিসি বা সার্চ কমিটি যেটা করা হয়, অনুসন্ধান কমিটি যেটা করা হয়, তাদের মধ্য দিয়ে যাতে উপযুক্ত লোক আসে, সেই ব্যবস্থার জন্য আইনি সংস্কার দরকার হবে সেগুলো। জি, আপনি খানিক আগে সংবিধানের কথা বলছেন, কাটাছেঁড়া করে সংবিধানকে এমন অবস্থা করেছে যে ক্ষমতায় থাকবার জন্য সর্বোচ্চ রকমভাবে যা করা দরকার সবই কিন্তু করে গিয়েছে, এবং সেটারই এখন নানা রকমভাবে আমরা তার যে দুঃসময়, দুঃশাসন, সেগুলি আমরা এখন দেখতে পাচ্ছি। এই সংবিধান সংস্কারের ক্ষেত্রে আমরা দেখেছি কিছুদিন আগে একজনকে সংবিধান সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল, পরবর্তীতে আবার অন্য একজন সেই দায়িত্ব গ্রহণ করলেন। এই বিষয়টা নিয়ে আপনাদের বিশ্লেষণ বা আপনি এটাকে কীভাবে দেখেন? এটা অনেকের কাছেই প্রশ্ন, আমাদের কাছেও প্রশ্ন। ডক্টর স্বাধীন মালিক সাহেবকে সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের প্রধান করা হয়েছিল এবং এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয়েছিল, মানে একজন সংবিধান বিশেষজ্ঞ হিসাবে। তার কয়েকদিন পরে আমরা জানতে পারলাম পত্রিকান্তরে যে প্রফেসর আলী রিয়াজ সাহেব, যিনি আমেরিকাতে বসবাস করেন আর কি, তো ওনাকে এই সংবিধান সংস্কার কমিশন প্রদান করা হয়েছে। এখানে একটা বিষয় ইন্টারেস্টিং যে উনি তার কদিন আগে একটা সেমিনার করেছিলেন, সম্ভবত সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ নামে একটা সংস্থা। ওখানে ওনার কিছু মতামত উনি অলরেডি জাতির সামনে উপস্থাপন করেছেন। যেমন উনি খুব সম্ভবত বলেছেন যে প্রথম ভাগ সংবিধানের 1/3 অফ দি কনস্টিটিউশন রিরাইট করতে হবে, এবং উনি একটা আইডিয়া, আমি যদি ভুল না করে থাকি, আইডিয়া দিয়েছিলেন যে এখানে এটাকে কি বলে গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টাইপ কিছু একটা করতে হবে, তাদের মধ্য দিয়ে কনস্টিটিউশন পুনরায় রিরাইট করে তার অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং এইরকম কিছু প্রস্তাবনা দিয়েছিলেন। তো এটা তো উনি একটা ওনার আইডিয়া এক্সপোজড করে দেওয়ার পরে তিনি স্বাধীনভাবে জনগণের কথা শুনে বা সব স্টেক হোল্ডারদের কথা শুনে ওনার প্রিকনসিভড আইডিয়া দ্বারা প্রভাবিত না হয়ে নির্মোহভাবে কীভাবে রিকমেন্ডেশনসগুলো দিবেন, সেটা আমার তো একটু প্রশ্ন থেকে যায় আমাদের। তো এখন সংবিধান অনুসারে, সংবিধান মেনেই এই অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি রেফারেন্স পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যে অন্তর্বর্তীকালে সরকারের শপথ তিনি পড়াতে পারবেন কিনা। এটা কনস্টিটিউশনের আছে, প্রভিশনস আছে।
এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অ্যাপিলেট ডিভিশনের ফুল বেঞ্চ মতামত সহ রাষ্ট্রপতিকে বলেছেন যে হ্যাঁ আপনি ওত পড়াতে পারবেন, তারপরে উনি ওত পড়িয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের। দ্যাট মিনস আমরা সাংবিধানিক সমস্ত প্রসিডিউর মেনেই এই পর্যন্ত এসেছি। এখন যদি মাঝখানে কেউ গণপরিষদের কথা বলে এবং কেউ কনস্টিটিউশন রিরাইটের কথা বলে এবং সংবিধানকে সংশোধনের জন্য প্রথমে আমাদের যেটা প্রয়োজন সংসদ নির্বাচন, সেটাকে বিলম্বিত করার কোনো প্রক্রিয়ার মধ্যে যায়, তাহলে তো জনগণের মধ্যে প্রশ্ন আসেই। আপনি জিজ্ঞেস করতে পারেন যে এই সরকারের প্রধানতম কাজ কি, কি হওয়া উচিত। এই দেশের মানুষ যত দ্রুত সম্ভব একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে চায়। গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না বলেই এই ম্যান্ডেটবিহীন স্বৈরশাসকের বিরুদ্ধে গণবিপ্লব হয়েছে। একই কথা 70-এর নির্বাচনের পরে আপনি বলতে পারেন গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি অস্বীকৃতি জানানোর কারণেই স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছে। তো সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া আমাদের জন্য জরুরি যত দ্রুত সম্ভব। তবে হ্যাঁ, প্রশ্ন থেকে যায় যে একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমরা এখন আছি, একটা গণবিপ্লব গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, জনগণের আকাঙ্ক্ষা অভিপ্রায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সেই ক্ষেত্রে যে প্রয়োজনীয় সংস্কারগুলো করা দরকার সেগুলো না করেই কি আমরা নির্বাচনে যাব? আমরা তা বলছি না। প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করতে হবে এবং সেই সংস্কারগুলো নির্বাচনমুখী হতে হবে। যেমন নির্বাচন কমিশনের আমূল সংস্কার, প্রশাসনিক পুলিশ বিভাগের এবং জুডিশিয়ারির প্রয়োজনীয় সংস্কার করার পরে একটি নির্বাচনের জন্য একটা কন্ডাক্টিভ অ্যাটমসফিয়ার, যেটা পরিবেশ সৃষ্টি হওয়ার পরে আপনি নির্বাচন যান। এবং সেই লক্ষ্যে তার আগেই আপনার এই সরকারের উচিত নির্বাচনে একটা রোডম্যাপ জনগণের সামনে খোলাসা করা, উপস্থাপন করা। আপনি দেখবেন যে ইতিমধ্যে 40-45 দিন পার হয়েছে এই সরকার। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে যে কমিশনগুলো উনি ঘোষণা করেছেন সেই কমিশনগুলোর পূর্ণাঙ্গ গঠন হতে এই মাসটা লাগবে এবং তিনি আশা করেছেন যে অক্টোবরের 1 তারিখ থেকে কাজ শুরু করতে পারবেন সেই সংস্কার কমিশনগুলো এবং 3 মাসের মধ্যে রিকমেন্ডেশন দিতে পারবেন। ইতিমধ্যে একটা বৈঠক হয়েছে ওনার সাথে তাদের, এবং ওনারা বলেছেন 31 ডিসেম্বরের মধ্যে তারা এই কমিশন এই রিকমেন্ডেশনসগুলো, তাদের সুপারিশমালাগুলো প্রণয়ন করতে পারবেন। তারপরে 1 মাস তিনি সময় একটা আশাবাদ ব্যক্ত করেছেন যে পলিটিক্যাল পার্টিসগুলোর সাথে, স্টেক হোল্ডারদের সাথে, বিশিষ্টজনদের সাথে, পত্রিকা সম্পাদকদের সাথে মোটামুটি জনগণের সামনে এগুলো উপস্থাপন করে এই আইডিয়াসগুলো, এই রিকমেন্ডেশনসগুলো কিভাবে কোন প্রক্রিয়ায় গ্রহণযোগ্য করা যায় এবং এই আইডিয়াসগুলো, এই রিকমেন্ডেশনসগুলো কতটা গ্রহণযোগ্য, এটার একটা ফরমেশন করবেন এবং সেই রিকমেন্ডেশনসগুলো ফাইনাল করার পরে বাস্তবায়নে হাত দিবেন। তাহলে ইতিমধ্যে যে আপনি যদি সময়টা ক্যালকুলেট করেন তাহলে 6 মান্থস গেল। তা আমাদের পরামর্শ হচ্ছে এই 6 মান্থ সময়ের ভিতরে আমরা ঠিক আছে রিকমেন্ডেশনসগুলো আমরা ফাইনালাইজ করে এগোতে পারি, কিন্তু স্যামলটেনিয়াসলি একই সাথে যদি আমরা একটা নির্বাচনের রোডম্যাপ দেখতে পাই, জনগণ যদি দেখতে পায় যে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার একটা আনুমানিক সময় কোন সময় হবে, তাহলে কি এটা খুব বেশি আশা করা হয়? এটা তো ন্যায্য। এবং তারপরে রিকমেন্ডেশন যেগুলো আপনাকে আমরা বলি, কিছু সংস্কার আছে এই সরকার ইনিশিয়েট করতে পারবে কিন্তু শেষ করতে পারবে না। কিছু সংস্কার আছে এই সরকার শেষ করতে পারবে, আর কিছু সংস্কার আছে যেমন সংবিধান সংশোধনের সুপারিশমালা, এটা তো একটা নির্বাচিত সংসদের কাজ, এটা রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচিত সংসদ সেই সংবিধান সংশোধনী কাজগুলো করবেন। তবে হ্যাঁ, পলিটিক্যাল পার্টিসগুলোর যাতে নির্বাচনী অঙ্গীকার থাকে, জাতির সামনে প্রতিশ্রুতি থাকে যে গৃহীত সুপারিশমালাগুলো সংবিধানের আমরা অবশ্যই গ্রহণ করব যদি যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান